আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর আগামীকাল। আইনি ভিত্তি নিশ্চিত না হলে সই করবে না জাতীয় নাগরিক পার্টি। জুলাই গণ অভ্যুত্থানে হত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। মানবতা বিরোধী সকল অপরাধে নিউক্লিয়াস তিনি মন্তব্য। ভয়াবহ আগুনে পুড়ে গেছে চট্টগ্রাম ইপিজেডের তোয়ালে ও চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানা। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। এইচএসসি ও সমমানে ২১ বছরের সর্বনিম্ন পাস ৫৮.৮৩%। শিক্ষা খাতের অসঙ্গতিকে দায়ী করল বোর্ড সমন্বয় কমিটি। সভ্যতা রক্ষায় বিশ্বের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নীতিমালা ও আইনি পদক্ষেপের আহ্বান। যথাযথ অর্থায়ন নিশ্চিতের তাগিদ। এবং অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সংকটে চামড়া শিল্প। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতের তাগিদ। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে: জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের হিলারি রডহ্যাম ক্লিন্টন পুরস্কার গ্রহণের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আগামীকাল। আইনি ভিত্তি নিশ্চিত না হলে সই করবে না জাতীয় নাগরিক পার্টি। সনদে সই না করার ঘোষণা দিয়েছে বামপন্থী 4টি রাজনৈতিক দল। এ নিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্রিফিং চলছে। সরাসরি যাচ্ছি সেখানে। এবং জনগণকে অবহিত করার মধ্য দিয়ে যে দায়িত্ব আপনারা পালন করেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সেই একই রকম দৃঢ়তা নিয়ে, সেই রকম লক্ষ্য নিয়ে আপনারা বাস্তবায়ন প্রক্রিয়ার দিকেও যেন আপনারা লক্ষ্য রাখেন। এই দায়িত্ব আপনাদের, আমরা আমাদের দায়িত্বটুকু পালন করব কমিশনের পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলোর কাছে আবারও আমি আহ্বান জানাই, আসুন আমরা সকলে মিলে জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে এই প্রক্রিয়ার পরবর্তী ধাপে, পরবর্তী স্তরে অগ্রসর হই। সবাইকে ধন্যবাদ। এখন দর্শক, জুলাই সনদের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের ব্রিফিং চলছিল আর আমরা সরাসরি সেখানে ছিলাম। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সকল অপরাধের জন্য শেখ হাসিনাকে নিউক্লিয়াস উল্লেখ করে তার চরম শাস্তি চেয়ে যুক্তি উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। মামলার অপর আসামি আসাদুজ্জামান খান কামালেরও সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তারা। তবে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কি হবে সেই সিদ্ধান্ত ট্রাইব্যুনালের উপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। আর অপরাধীদের সম্পত্তি বিক্রি করে আহত, নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়ার আবেদন করেছে প্রসিকিউশন। আগামী সোমবার আসামি পক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী পাল্টা যুক্তি উপস্থাপন করবেন বলে আদেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। এদিকে চাংখারপুলের 6 জন হত্যা মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। এতে তিনি চাংখারপুলের 6 জন হত্যার ঘটনা ও সারা দেশে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সহ অন্যান্যদের যথাযথ শাস্তির দাবি করেছেন। একই ট্রাইব্যুনালে চাংখারপুলের 6 জন হত্যা মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন। চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুনে পুড়ে গেছে তোয়ালে ও চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানা। ইপিজেডের 5 নম্বর সড়কে দুপুরের পর আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট, যোগ দিয়েছে নৌবাহিনী। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট।
বৃহস্পতিবার দুপুর 2টার দিকে চট্টগ্রাম ইপিজেডের 1 নম্বর সেক্টরের 5 নম্বর সড়কের অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের তোয়ালে ও চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানায় আগুন লাগে। আটতলা ভবনের মেডিকেল ইকুইপমেন্ট তৈরির কারখানা 7ম তলায় প্রথম আগুন লাগে, পরে তা 6 তলায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট কাজ করছে, পাশাপাশি নৌবাহিনীর সদস্যরা তাদের সহায়তা করছেন। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটিতে প্রায় 500 শ্রমিক কাজ করতেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে 2004 সালের পর এই প্রথম সর্বনিম্ন গড় পাশের হার হয়েছে 58.83%। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, 11টি শিক্ষা বোর্ডে এই পাশের হার চাপিয়ে দেওয়া নয়, শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের বাস্তব চিত্র। এজন্য দেশের শিক্ষা খাতের অসঙ্গতিকেও দায়ী করেছে কমিটি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এই উল্লাস এবছরের উচ্চ মাধ্যমিক, আলিম, কারিগরি ও সমমানের পরীক্ষায় কৃতকার্যদের। তবে সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র এমন নয়। একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার 202টি, যা গত বছর ছিল মাত্র 65টি। বিষয়ভিত্তিক ফলাফল বিপর্যয় হয়েছে ইংরেজিতে। এবার গড় পাশের হার 58.83%। গত বছরের চেয়ে এবার জিপিএ 5 কম পেয়েছে 76,814 জন। এখানে কি তাহলে নম্বর বাড়িয়ে দেওয়া, ইজ দ্যাট সামথিং দ্যাট ইউ সাজেস্টেড? অতীতে যেরকম ভাবে হয়েছে বলে আমরা জানি, শিক্ষকরা ইনফ্যাক্ট বোর্ড আমাকে নর্মালি যা সময় পান তার থেকে একটু বেশি সময় পেয়েছেন খাতা দেখার জন্য। খাতা দেখে তারা দিয়েছেন এবং তারাও এখানে স্বস্তি প্রকাশ করেছেন যে তারা ঠিক মতো সেটা দিয়েছেন, এবং সেই প্রেক্ষিতে যেটা প্রাপ্ত নম্বর সেটাই আমরা সেখানে দিয়েছি। সার্বিক বিচারে এবারের ফলাফলকে শিক্ষার্থীদের প্রকৃত অবস্থা বলেই মনে করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও শিক্ষা মন্ত্রণালয়। এই যে প্রায় অর্ধেক স্টুডেন্ট পাস করলো না, ফেল করলো, তো এটা তো কাঙ্ক্ষিত নয়। আমরা কাউকে কোনো শখ বেঁধে দিইনি, ওভার মার্কিং করবেন, বেশি বেশি দিয়ে পাশের হার বাড়াতে হবে, এরকম কোনো প্রশ্নই ওঠে। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নটা যথেষ্ট ভালোভাবে হয়েছে, এখন সেইভাবে আমাদের এই ফলাফলটা আমাদের কাছে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে গলদ আছে, অবশ্যই গলদ আছে। বিভাগীয়, জেলা ও পৌর শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো করলেও পিছিয়ে গেছে প্রশাসনের সার্বক্ষণিক দৃষ্টির বাইরে থাকা প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর একই চিত্র। বড় বড় মহানগরগুলোতে পাশের হার বেশি, ক্রমান্বয়ে দূরের জেলা, সেই জেলার মধ্যে, আবার যদি আমরা এই জেলার মধ্যেই থাকি, দেখা যাবে সেই জেলা সদরে যদি আমরা ধরি শরীয়তপুর 41%, যদি আমরা দেখি যে সে তার সদরে হয়তো এর চেয়ে বেশি, অবশ্যই এর চেয়ে বেশি পার্সেন্টেজ। শূন্য পাশ করা এবং ফলাফল বিপর্যয় থাকা প্রতিষ্ঠানের বিষয়ে পর্যালোচনায় কমিটি গঠন করে সুপারিশ দেওয়ার কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গত 20 বছরের মধ্যে এবারই এইচএসসি পরীক্ষায় পাশের হার সর্বনিম্ন। প্রতি 100 জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে বা ফেল করেছে প্রায় 42 জন শিক্ষার্থী। ঢাকা শিক্ষা বোর্ড সহ অন্যান্য বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, এই ফলাফল প্রমাণ করে শিক্ষার্থীরা লেখাপড়া থেকে একটু বেশি দূরে সরে গেছে। ফলাফলে কেন এমন বিপর্যয় ঘটল তা স্পষ্ট করার জন্য অভিভাবক এবং প্রতিষ্ঠান প্রধানদের আরও বেশি গবেষণা করার তাগিদ দিয়েছে বোর্ডগুলো। ঢাকা শিক্ষা বোর্ড থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চলছে ভোট গণনার প্রস্তুতি। সেখানে আছেন তাফহিমুল ইসলাম, যাচ্ছি তার কাছে। তাফহিমুল, আমাকে শুনতে পাচ্ছেন?
তাফিমুল, ভোট গণনা কখন শুরু হতে পারে আমাদের জানান। নির্বাচন কমিশন থেকে কিন্তু জানানো হয়েছিল যে 5:30টার পর থেকেই কিন্তু ভোট গণনা শুরু হবে, কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কিন্তু গতকালকে যখন ব্রিফিং করে তখন তারা বলেছিলেন যে মধ্যরাতের আগেই কিন্তু তারা ফল ঘোষণা করবে, কিন্তু এখন পর্যন্ত যেটি আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকে সকালের আগেও কিন্তু নির্বাচন কমিশন ফল ঘোষণা করতে পারবেন, সেটি কিন্তু এখন সন্ধ্যার এক প্রকার বলা গেল যে 4টার দিকে বিকাল 4টার দিকে যেখানে ভোট দেওয়া শেষ হয়েছে সেখানে কিন্তু 7টা বাজে গণনা শুরু করতে পারেনি। আমাদের নির্বাচন কমিশন থেকে জানা আছে তারা একটা ব্রিফিং করবেন, ব্রিফিংয়ের পরে কিন্তু তারা ভোট গণনা শুরু করবেন আনুষ্ঠানিকভাবে। এই মূলত তারা এই যত দেরি হওয়ার পিছনে যারা ভোট গণনা কাজ করেছেন এই জন্য কিছুটা রেস্ট নিয়ে কিন্তু এই কাজগুলো তারা করছেন। এখন নির্বাচন কমিশন করে আসলে বলা যাবে যে ভোট গণনা আসলে কখন শুরু হবে। এ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। তাফিমুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 3 দফা দাবিতে পঞ্চম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সকালে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পরও সমাধান না আসায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষকরা। লায়লা নওশিনের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকে 3 দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করা এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকেরা। গত শনিবার শুরু হওয়া এ আন্দোলনে টানা 5 দিনের মতো রাজপথে শিক্ষকরা। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, দাবি আদায় ছাড়া যাব না। বাংলাদেশে এখন 7 লক্ষ কোটি টাকা বাজেট তৈরি করি, 1% লাগে না শিক্ষকদেরকে জাতীয়করণ করতে। প্রায় 6 লাখ শিক্ষক, একই দাবি আমাদের 20%। লজ্জাবোধ করা উচিত যে শিক্ষকদের এই সামান্য দাবি তারা পূরণ করতে পারছে না। সমস্যা সমাধানে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা। সেখানে 20% জায়গায় 5% বাড়ি ভাড়া বাড়ানোর কথা বলেন শিক্ষা উপদেষ্টা। আমরা এমন কোনো কিছু কমিট করে যেতে চাই না যেটা পরবর্তী সরকারের জন্য একটা বড় রকমের ঝামেলা হবে। যৌক্তিকতা তো অনস্বীকার্য, কাজে এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। উপদেষ্টার সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় আবারও শহীদ মিনারে ফিরে আসেন ক্ষুব্ধ শিক্ষকরা। আলোচনার মধ্যে উভয় পক্ষকে ছাড় দিতে হয়, কিন্তু উনি গতকালকে যেই প্রস্তাব দিয়েছেন এখান থেকে 1 চুল পরিমাণ ছাড় দেয় নাই। সুতরাং উপদেষ্টা মহোদয়, আপনি আলোচনা করেন নাই, আলোচনার নামে আইন ওয়াশ করে প্রহসন করেছেন 6 লক্ষ শিক্ষকদের সাথে। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও 75% কর্মচারী উৎসব ভাতার দাবিতে শিক্ষকদের এই আন্দোলন। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। মানসম্মত কাঁচামাল ও আমদানিকারকদের বিপুল আগ্রহের বিপরীতে অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে সংকটে চামড়া শিল্প। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ বান্ধব প্রযুক্তি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত ও টেকসই ট্যানারি ব্যবস্থাপনায় এই শিল্পের অগ্রযাত্রা যেমন নিশ্চিত হবে, তেমনই আসবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। আফরোজা হাসির রিপোর্ট। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিল্পায়নে বাড়তি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। তৈরি পোশাক, বস্ত্র, সিমেন্ট ও ওষুধ শিল্পের মতো দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে চামড়া ও পাদুকা শিল্প। সনাতন পদ্ধতি, অস্বাস্থ্যকর কর্মপরিবেশ আর বর্জ্য অব্যবস্থাপনায় ধুঁকছে সম্ভাবনাময় এই খাত। তথ্য বলছে, দেশে বছরে 400 কোটি বর্গফুট কাঁচা চামড়া সংগ্রহ করা হলেও অব্যবস্থাপনা ও সনাতনী পদ্ধতির কারণে নষ্ট হয় 50 লাখ বর্গফুট। এছাড়া কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, আর্সেনিক সহ প্রায় 92 ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। ভারী ধাতু মিশ্রিত এসব বর্জ্য পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে নদী, নালা, খালে। এতে বায়ু, মাটি, পানি দূষণ সহ সামগ্রিক পরিবেশে ছড়াচ্ছে নানা রোগ জীবাণু।
পরিবেশ সুরক্ষায় ব্যর্থ হওয়ায় শিল্পোন্নত দেশগুলোতে চামড়াজাত পণ্য রপ্তানিতে অনুমতি পায়নি দেশের অধিকাংশ কারখানা। এতে বছরে প্রায় $50 কোটি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ট্যানারিতে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে এই শিল্প যেমন এগোবে, তেমনি ত্বরান্বিত হবে অর্থনৈতিক অগ্রযাত্রাও। আফরোজা হাসি, চ্যানেল আই। সরকারি অর্থ আত্মসাৎ, নিয়োগ ও ভর্তি বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাবেক অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ সহ কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেল ৩টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। বিকেলে সংস্থার প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে মামলাগুলোর বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া সম্পদের তথ্য গোপন করা সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক খন্দকার শহীদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক সংসদ সদস্য, ঢাকা ৯ ও সাবেক মন্ত্রী জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 12 কোটি 25 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং নিজ নামে 21টি ব্যাংক হিসাবে 124 কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধে ঐতিহাসিক অপারেশন কিলো ফ্লাইটের সদস্য বীর উত্তম অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদের জানাজা বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড শেষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিমান বাহিনীর পক্ষে কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। My name is Captain Shahabuddin Ahmed. I am basically an airline pilot. In 1971, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য হাতে গোনা যে কয়জন বেসামরিক ব্যক্তি বীরুত্তম খেতাব পেয়েছেন তাদের অন্যতম ৭১-এর আকাশ যুদ্ধে অকুতভয় যোদ্ধা অপারেশন কিলো ফ্লাইটের সদস্য ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকায় নিজ বাসায় তার মৃত্যু হয়। শাহাবুদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ ১৯৬৮ সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে বৈমানিক হিসেবে যোগ দেন। অপারেশন কিলো ফ্লাইট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে পরিচালিত একটি বীরত্বপূর্ণ আকাশ অভিযানের সাংকেতিক নাম। কিলো ফ্লাইট যোদ্ধারা শত্রুপক্ষের উপর আকাশপথে হামলা চালাতেন। ৭১-এর ৪ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে ইউনিটটি ৯০টি অভিযান এবং ৪০টি যুদ্ধের মিশন পরিচালনা করে। ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ এই ইউনিটের অন্যতম সদস্য। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে সামরিক সচিব, বিমান বাহিনীর প্রধান ও অন্যান্য সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে। ১৯৭১ সালের ৭ এপ্রিল তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতে গমন করেন। পরবর্তীতে তিনি ঐতিহাসিক কিলো ফ্লাইটে যোগদান করেন এবং যুদ্ধ বিমানে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি কিলো ফ্লাইটের DC-3 ও L-8 হেলিকপ্টারের বৈমানিক হিসেবে নরসিংদী, সিলেট ও মৌলভীবাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনে সরাসরি আকাশ যুদ্ধে অংশগ্রহণ করেন। জানাজায় সামরিক, বেসামরিক কর্মকর্তা, পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। মুক্তিযুদ্ধ, কিলো ফ্লাইট এবং বাংলাদেশ বিমান বাহিনীর যে ত্রিমাত্রিক সম্পর্ক এবং ইতিহাস সাথে সে জড়িত তা নিয়ে আমি গর্ববোধ করি। যদি আমার বাবা কোনো ব্যবহারে আপনার কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, আমি তার জন্য ক্ষমা চাচ্ছি। জানাজা শেষে ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদের মরদেহ ফরিদপুরের গ্রামের বাড়িতে নেওয়া হয়। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে 109 আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি। রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি জানান জোটগত কারণে এই তালিকা সংশোধন হতে পারে। তিনি বলেন প্রশ্নহীন ঐক্য জুলাইয়ে যে বিজয় এনে দিয়েছে, নানান হঠকারিতায় তা রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন সামনে রেখে জনগণ কোনো হঠকারিতা মেনে নেবে না বলেও জানান এবি পার্টির চেয়ারম্যান। নতুন জোট করতে চান এবং সেই জোট শুধু নির্বাচনী জোট না, হয়তো নির্বাচনী জোট নাও হতে পারে, সেটা হবে একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক জোট। সেই রাজনৈতিক জোট হবে অধিকার, রাষ্ট্রের কল্যাণ এবং সর্বোপরি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং ঐক্যের একটা জোট। আমরা সেই জোট করব ইনশাআল্লাহ, আমরা সেই রাজনৈতিক দল করে তুলব ইনশাআল্লাহ। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা উপত্যকার মানুষের জন্য 900 টন খাবার নিয়ে তুরস্কের একটি জাহাজ মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস চুক্তি মেনে না চললে গাজায় আবারও যুদ্ধ শুরু করতে পারে ইসরায়েলি বাহিনী। তবে হামাস এক বিবৃতিতে জানিয়েছে তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। হামাস আরও 2 ইসরায়েলি বন্দীর দেহাবশেষ ফেরত দিয়েছে। গাজায় সীমিত পরিমাণে মানবিক সহায়তা পৌঁছালেও এখনও ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং পুষ্টিকর খাদ্যের ঘাটতি রয়েছে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। হিলারি রডহ্যাম ক্লিন্টন পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী নারীরা। যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি কার্যালয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তানজিমা তামিমা হাফসা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। অনুষ্ঠানের মূল আয়োজক জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি সংগঠন। নারী অধিকারকে যারা এগিয়ে নিতে যাচ্ছেন এবং নিরাপদ বিশ্ব তৈরিতে গুরুত্বপূর্ণ কাজ করছেন তাদেরকে স্বীকৃতি দেয়াই ব্যতিক্রমী এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা। এবছর যারা পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে বাংলাদেশে 2024 সালে ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নারীরা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া রেসা, পুলিৎজার পুরস্কার বিজয়ী অ্যান অ্যাপলবাম ও ভেনিজুয়েলায় গণতন্ত্র রক্ষায় কাজ করতে গিয়ে কারাবন্দী নারীরা অন্যতম। The young women student protesters from Bangladesh have shown the power of collective action and standing up to a corrupt government. They led marches, they spoke out in the streets, they became the face of an uprising led by young people. As you understand, the 50% population are women in our country, and the scenario is the same in all the universities, and so the women participation in the revolution was so necessary, and then the women was played the pivotal role in that July revolution. এবারে কৃষি সংবাদ। একসময় ইলিশের জন্য বিখ্যাত ছিল রাজবাড়ির গোয়ালন্দ। স্থানীয় চাহিদা মিটিয়ে সেই ইলিশ পাঠানো হতো ভারতে। কালের বিবর্তে নাব্যতার সংকট আর নদী দূষণে পদ্মা হারিয়েছে তার জৌলুস আর ইলিশের সুদিন। ইলিশ রক্ষায় সরকারিভাবে 22 দিনের নিষেধাজ্ঞা আরোপ করার পর জেল জরিমানা দেয়া হলেও কোনো কিছুতেই থামছে না ইলিশ শিকার। এবারে প্রকৃতি সংবাদ। কুড়িগ্রামে তীব্র ভাঙনে বিলীন হচ্ছে নদী তীরবর্তী জনপদ। সহায় সম্বল হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন ভাঙন কবলিতরা। সে সম্বল রক্ষায় অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো উদ্যোগই নেয়নি কর্তৃপক্ষ। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
বাংলাদেশের হেরিয়া গ্লোবাল ফুডস লিমিটেডের সাথে চুক্তি করেছে মালয়েশিয়ার বিখ্যাত ব্র্যান্ড ডক্টর আয়েশার ওটস ও গ্রানোলা। রাজধানীর বনানীতে একটি 5 তারকা হোটেলে এই চুক্তি হয়। উভয় দেশের প্রতিনিধিরা বলেন, এই সহযোগিতা শুধু বাংলাদেশে উদ্ভাবনী ও স্বাস্থ্যসম্মত খাদ্যপণ্য প্রবর্তনে অবদান রাখবে না, বরং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে খাদ্য প্রযুক্তি, স্বাস্থ্য উদ্ভাবন ও বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ান হাই কমিশনারের পার্সোনাল সেক্রেটারি মিস ওনি। বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন পুষ্টিবিদ ডক্টর কামরুন নাহার, আহমেদ আমিন গ্রুপের পরিচালক আহমেদ মর্তুজা আমিন এবং মালয়েশিয়ার পক্ষ থেকে ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর আয়েশাতুল রাজিয়া বিনতি লেবাই হুসেন, চিফ বিজনেস অফিসার আহমেদ সাবির বিন আব্দুল হামিদ সহ অন্যরা। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যা থাকছে। অভ্যুত্থানে হত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন, মানবতা বিরোধী সকল অপরাধের নিউক্লিয়াস তিনি মন্তব্য। ভয়াবহ আগুনে পুড়ে গেছে চট্টগ্রাম ইপিজেডের তোয়ালে ও চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানা, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। এইচএসসি ও সমমানে 21 বছরের সর্বনিম্ন পাস 58.83%। শিক্ষা খাতের অসঙ্গতিকে দায়ী করল বোর্ড সমন্বয় কমিটি। এবং অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সংকটে চামড়া শিল্প, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতের তাগিদ। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।